হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া, দেশের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। বাপের দোয়া ক্রিকেট বোর্ড সংসদে এবার ঝড় তুললেন হাসনাত আব্দুল্লাহ, আর এতেই কঠিন চাপে পড়েছে সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে প্রতিষ্ঠানটি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার কথা, সেটি কি ধীরে ধীরে রাজনৈতিক প্রভাবের একটি কেন্দ্রে পরিণত হচ্ছে, নাকি এটি শুধুই সাময়িক একটি বিতর্ক? এই প্রশ্ন আজ দেশের ক্রীড়া এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। 2026 সালের 8 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের একাদশ দিনে বিকেলের সেশনে ঘটে যায় এমন একটি ঘটনা যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যখন বক্তব্য উঠে দাঁড়ান, তখন পুরো সংসদ যেন অভূত এক উত্তেজনায় ভরে ওঠে। কারণ তিনি এমন এক বক্তা যিনি আবেগের বদলে সরাসরি এবং আইনের ভাষায় কথা বলেন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা বিসিবিকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেন। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে আনা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে, যা অনেকের কাছেই অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে। কিন্তু বিতর্কের মূল সূত্রপাতটা অন্য জায়গায়। অভিযোগ উঠেছে এই নতুন কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা সরাসরি ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের পরিবারের সদস্য। এতে প্রশ্ন উঠেছে, এটি কি যোগ্যতার ভিত্তিতে গঠিত কমিটি, নাকি রাজনৈতিক বিবেচনায় তৈরি করা একটি কাঠামো? এই প্রেক্ষাপটে হাসনাত আব্দুল্লাহ একটি তীক্ষ্ণ মন্তব্য করেছেন, যা দ্রুতই ভাইরাল হয়ে গেছে। তিনি বলেছেন, বিসিবি এখন আর শুধুই ক্রিকেট বোর্ড নয়, এটি যেন বাপের দোয়া বোর্ডে পরিণত হয়েছে। বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এবং আমি যখন এই জায়গায় কথা বলছি, এই একটি বাক্যেই তিনি বোঝাতে চেয়েছেন যে যেখানে যোগ্যতার চেয়ে পারিবারিক পরিচয় বেশি গুরুত্ব পাচ্ছে, সেখানে প্রতিষ্ঠানটি তার মূল উদ্দেশ্য থেকে কলাপস করেছে। তার বক্তব্যে তিনি অতীতের দৃষ্টান্ত টেনেছেন। তিনি ইঙ্গিত দেন, আগের সরকার যেমন নিজেদের প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছিল, বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে, তবে পরিবর্তনের যে প্রত্যাশা ছিল তা পুরোপুরি ব্যর্থ হবে। তবে হাসনাতের বক্তব্য শুধু বিসিবি নিয়ে সীমাবদ্ধ ছিল না। তিনি আরও একটি বড় ইস্যু সামনে নিয়ে আসেন, জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা। সংসদে উত্থাপিত একটি নতুন বিল নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন, যেখানে বলা হয়েছে যে গণ অভ্যুত্থান এবং ব্যক্তিগত সহিংসতার ঘটনার মধ্যে পার্থক্য নির্ণয় করা হবে। এখানেই তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, এই পার্থক্য নির্ধারণ করবেটা কে? আইনের খসড়া অনুযায়ী এই ক্ষমতা দেয়া হয়েছে মানবাধিকার কমিশনকে, কিন্তু যদি এই কমিশন স্বাধীন না হয়, তাহলে তাদের সিদ্ধান্ত কতটা নিরপেক্ষ হবে? বর্তমান সরকার একটি প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে পূর্বের একটি অধ্যাদেশ বাতিল করা হতে পারে। এই অধ্যাদেশটি কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিল। এটি বাতিল হয়ে গেলে কমিশন আবার সেই পুরনো আইনের ভিত্তিতে চলতে বাধ্য থাকবে, যেখানে এটি কার্যত সরকারের নিয়ন্ত্রণেই থাকবে। অর্থাৎ সরকার আবার চাইলে সেই ফেসিবাদ আমলের গুম খুনের দিকেই ফিরে যেতে পারবে। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেছেন, একটি কমিশন যদি সরাসরি সরকারের অধীনে পরিচালিত হয়, তাহলে সেটি কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়, বিশেষ করে যখন এই কমিশনকে এমন একটি ঘটনার তদন্ত করতে হবে যেখানে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার ভূমিকা নিয়ে অভিযোগ রয়েছে। হাসনাত আব্দুল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যদি কোনো ঘটনার তদন্ত এমন একটি সংস্থার মাধ্যমে হয় যা একই প্রশাসনিক কাঠামোর অংশ, অর্থাৎ নিজেদের বিরুদ্ধেই যদি তদন্ত করতে হয়, তাহলে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক। কারণ এসব কমিশন তো আর সরকারের বিরুদ্ধে কখনোই রিপোর্ট প্রদান করবে না। এই যুক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে একটি কার্যকর এবং বিশ্বাসযোগ্য বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা অত্যন্ত জরুরি। তার বক্তব্যের শেষ দিকে তিনি একটি গুরুত্বপূর্ণ তুলে ধরেছেন। তিনি বলেন, অতীতে যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তারা এখন ক্ষমতায় এসে যদি একই ধরনের কাঠামোকে বজায় রাখেন, তবে সাধারণ মানুষের আস্থা তৈরি করা কঠিন হবে। এই বক্তব্যের পর সংসদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেন, বর্তমান কমিটি গঠনের ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি এবং এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিল।
তবে তার বক্তব্য মূলত বিসিবি ইস্যুতেই সীমাবদ্ধ ছিল। মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিয়ে উত্থাপিত প্রশ্নগুলোর স্পষ্ট জবাব দেননি। এতে করে সংসদে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্পিকার হস্তক্ষেপ করে মন্ত্রীকে মূল বিষয়ে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য নির্দেশ দেন। সংসদের ভেতরে এই ধরনের নির্দেশনা সাধারণত তখনই আসে যখন আলোচনার ফোকাস মূল বিষয় থেকে সরে যায়। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় এটি শুধু একটি সংসদীয় বিতর্ক নয়, বরং এটি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। একদিকে সরকার বলছে তারা প্রয়োজনীয় সংস্কার আনছে এবং সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, অন্যদিকে বিরোধী দলগুলো বলছে এসব পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উপর রাজনৈতিক প্রভাব বাড়ানো হচ্ছে। এই দ্বন্দ্বের মধ্যেই সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কি সত্যি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে, নাকি ধীরে ধীরে সেগুলো রাজনৈতিক প্রভাবের মধ্যে চলে যাচ্ছে। সবশেষে বলা যায় হাসনাত আব্দুল্লাহ মূলত এই প্রতিষ্ঠানগুলোকে একে একে দলীয়করণের বিরুদ্ধে সরাসরি সংসদে কথা বলছেন। এক্ষেত্রে জামায়াতের ইসলামীর এমপিরাও ভালো ধরনের ভূমিকা প্রদান করছে, যদিও তাদের আরও বেশি ভূমিকা রাখা উচিত। তবে এনসিপি জামাত মিলে যে বিরোধী জোট গঠিত হয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি জোরালো কণ্ঠস্বর শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের মধ্যেই লক্ষণীয়। এক্ষেত্রে জামাত এবং এনসিপির অন্যান্য নেতারাও যদি ধীরে ধীরে সংসদে গর্জে ওঠেন তবে সরকারের বিরুদ্ধে একটি ভালো ধরনের ফ্রন্ট এবং যুক্তি দাঁড় করানো যাবে, এটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ক্রিকেট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান সরকার যে নিজের দলীয়করণ করছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর হাসনাত আব্দুল্লাহ মূলত এই বিষয়টিতেই আক্রমণ করেছেন। এখন দেখার বিষয় সরকার আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সবশেষে বলা যায় সংসদে এই আলোচনাটি শুধু তাৎক্ষণিক উত্তেজনার জন্যই ছিল না, বরং ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত বহন করছে। কারণ একটি দেশের গণতান্ত্রিক কাঠামো কতটা শক্তিশালী তা অনেকাংশে নির্ভর করে তার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার উপর। আর সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোকেই একে একে নিজেদের দলীয়করণের ভেতরে ঢুকে নেয় তাহলে এগুলো আর স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আর এখানেই ব্যাঘাত ঘটবে নাগরিক সেবার। শেষ পর্যন্ত মানুষ হয়তো আবার রাস্তায় নামতে বাধ্য হবে, যেটি কোনোভাবেই আর কাম্য নয়। এখন দেখার বিষয় এই বিতর্কের পর সরকার কি ধরনের পদক্ষেপ নেয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কিভাবে এগিয়ে যায়। আর এই প্রশ্নগুলোর উত্তরেই নির্ধারণ করবে এই বিতর্ক শুধু একটি দিনের আলোচনায় সীমাবদ্ধ থাকবে নাকি একটি বড় কোনো পরিবর্তন করবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সরকার যেভাবে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছেন তার বিরুদ্ধে সংসদে সবথেকে কে বেশি বড় জোরালো ভূমিকা পালন করতে পারছে? আর এইসব প্রতিষ্ঠানকে এভাবে দলীয়করণ করার পেছনে সরকারের মূল উদ্দেশ্য কি থাকতে পারে? সরকার কি আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা আবার কোন অন্ধকারের দিকে যাচ্ছি। একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। সেই